Good evening students, welcome again. Here I am again in front of you with a new topics. আজকের যে টপিকসটা সেই টপিকসটায় আমরা সারাদিনই পরিচিত। যেমন মা, এই যে একটা দিক খেয়াল করে দেখো, মা আমাকে বললেন তুমি কি স্কুলে যাবে? মা এখানে আমাকে জিজ্ঞাসা করছেন। আমরা সারাদিনে এরকম অসংখ্য উক্তি, অসংখ্য কথার ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমার বাবা আমার কাছে জিজ্ঞাসা করতে চাইলেন যে তোমার মা তোমাকে কি বলছে, তখন আমি বাবাকে বলবো মা আমাকে স্কুলে যাব কি না জিজ্ঞাসা করলেন। অর্থাৎ বন্ধুরা, সুপ্রিয় ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা আমাদের সারাদিনের জীবনে একজন মানুষ যেই কথাগুলি বলে হুবহু সেই কথাগুলি সব জায়গায় বলার প্রয়োজন পড়ে না। আমরা একজন ব্যক্তির কথাগুলি একটু পরিবর্তন করে, পরিমার্জন করে, পরিশোধন করে আবার বলতে হয়। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে একজনের উক্তিকে, প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করতে হয়। তাই ডিয়ার স্টুডেন্টস, টুডে দি সাবজেক্ট দ্যাট আই হ্যাভ কাম হিয়ার উইথ ইউ ইজ এ ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ হচ্ছে উক্তি। তাহলে আমরা এখানে দেখি, আমরা এক নম্বরে দেখি মা আমাকে বললেন তুমি কি স্কুলে যাবে। এটা একটা প্রত্যক্ষ উক্তি, যেটা সরাসরি মা আমাকে যা বলেছে তাই এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা বাংলায় বলবো ডাইরেক্ট প্রত্যক্ষ উক্তি, ইংরেজিতে বলবো ডাইরেক্ট স্পিচ। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ। তাহলে মা আমাকে বললেন, এটা কি ডাইরেক্ট স্পিচ। এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে মাদার said to me, mother said to me, will you go to school? Will you go to school today? তাহলে আমরা এখানে বলতে পারি এই যে সেন্টেন্সটা, এটা ন্যারেশন দুই প্রকার। এক প্রথম প্রকার হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটা আমাদের ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এখানে বক্তা যা বলেছে হুবহু তাই বলা হয়েছে। মাদার সেড টু মি উইল ইউ গো টু স্কুল টুডে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে এবং প্রশ্নবোধক চিহ্নর পরে আমাদের উদ্ধৃতি চিহ্ন বসবে। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, লেটস লার্ন। আমরা কীভাবে বুঝতে পারবো যে এটা একটা ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি? আমরা প্রথম যে জিনিসটা দেখব যে এখানে একটা ভার্ব রয়েছে, মাদার সেড টু মি। ভার্বের পরে এই যে ভার্বটা রয়েছে, ভার্বের অবজেক্ট রয়েছে মি, এবং পুরো কথাটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে ডিয়ার স্টুডেন্টস, হোয়াট উই গট, যে এখানে স্পিকার লিসেনারকে সরাসরি যা বলে তাই ডাইরেক্ট স্পিচ। সো ডাইরেক্ট স্পিচ ইজ দ্য স্পিচ হোয়ার স্পিকার ডাইরেক্টলি সেজ টু দ্য স্পিকার অ্যান্ড ইট ইজ রিভিলড। অর্থাৎ বক্তা শ্রোতাকে যা বলে সরাসরি হুবহু তাই প্রকাশ করেকে ডাইরেক্ট স্পিচ বলে। আমরা কি দেখব, এদিকে একটা রিপোর্টিং ভার্বের পরে একটা কমা আছে, পরে একটা আর ইনভার্টেড কমার মধ্যে বাক্যটি হবে। এবার আজকের আমাদের যে আলোচ্য বিষয়, কিভাবে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু পরেই আছে, আগে চিনি নেই ইনডাইরেক্ট স্পিচ কি, অর্থাৎ পরোক্ষ উক্তি কি। আমরা আবার 2 নম্বর লাইনে চলে যাই। মা, যখন আমাকে বাবা জিজ্ঞাসা করলো তোমার মা তোমাকে কি বলছে, আমি বললাম বাবা কথাটা নাই এখানে, মা আমাকে স্কুলে যাব কি না জিজ্ঞাসা করলেন। আমরা কিভাবে ডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্ট সেন্টেন্সে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, আজকে আমরা ন্যারেশনের মাধ্যমে সেটাই শিখব। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো এখানে কীভাবে পরিবর্তন করতে হয়। মাদার, এই যে ভার্বটা রিপোর্টিং ভার্বের, আমরা ডাইরেক্ট স্পিচে, আমরা যখন ডাইরেক্ট স্পিচ আলোচনা করব তখন আমরা দেখব যেখানে স্পিকার বক্তা লিসেনারকে, অর্থাৎ বক্তা শ্রোতাকে কিছু বলছে। বক্তা যখন শ্রোতাকে কিছু বলে সেটা যে ভার্বটার মাধ্যমে বলে, হি সেড টু, ওই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা সংক্ষেপে এটাকে আরভিও বলবো। এটা কখন হয়? ডাইরেক্ট স্পিচে। ডাইরেক্ট স্পিচে একটা রিপোর্টিং ভার্ব থাকে এবং যা বলে, অর্থাৎ পুরো স্পিচটাই ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ থাকে। এই ইনভার্টেড কমার সম্পূর্ণ অংশটাকে আমরা রিপোর্টেড, মানে মাদার সেড টু মি
পুরো যা বললো মা আমাকে পুরো অংশটাই একটা রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি, একটা ডাইরেক্ট স্পিচে একটা রিপোর্টিং ভার্ব থাকে এবং ইনভার্টেড কমার মধ্যে একটা রিপোর্টেড স্পিচ বা আরএস থাকে। তাহলে আসলে এটা আমরা কীভাবে পরিবর্তন করতে হয়, আসলে ন্যারেশন বলতে আমরা কীভাবে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, তাই ন্যারেশন বা স্পিচ আমাদের আলোচ্য সূচি। মাদার আস্কড মি if I would go to school that day. Dear students, বাংলায় যতগুলি পরিবর্তন হয়েছে একটু খেয়াল করে দেখলে দেখবে ইংরেজিতে এর চাইতে বেশি পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল মাদার সেড টু মি, হয়ে গেছে মাদার আস্কড মি, এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তন হয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য এসেছে, সেটা হচ্ছে কীভাবে ন্যারেশনের দুই প্রকারের মধ্যে ডাইরেক্ট ন্যারেশনকে অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়, আমরা সেই আলোচনা করতে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ডাইরেক্ট স্পিচটাকে আরেকটু ভালো করে আলোচনা করি। এদিকে লক্ষ্য করলে খেয়াল করবে, এদিকে লেখা আছে ডাইরেক্ট স্পিচের কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সীমা সেড টু মনি, সীমা মনিকে বলল ইউর ব্রাদার রেডস উইথ মি, তোমার ভাই আমার সাথে পড়ে। এই যে খেয়াল করলে দেখবে এখানে এই অংশটাতে একটা ভার্ব আছে। সীমা মনিকে কীভাবে ডেলিভার দিচ্ছে, সীমা সেড টু মনি, এবং এখানে একটা সাবজেক্ট আছে বা স্পিকার আছে, এদিকে মনি একজন লিসেনার আছে বা আমরা একটা অবজেক্ট আছে। সীমা সেড টু মনি ইউর ব্রাদার রিডস উইথ মি, তোমার ভাই আমার সাথে পড়ে, অর্থাৎ এই পুরোটা জায়গায় পুরোটা সেন্টেন্স ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। আমরা সম্পূর্ণটাকে কীভাবে চিনি, আমরা চিনি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যে ভার্বের কথা বললাম, এখানে সীমা সেড টু মনি সেড টু, এটা হচ্ছে আমাদের কি ভার্ব, আর ভি, অর্থাৎ রিপোর্টিং ভার্ব। যে ভার্বের মাধ্যমে প্রকাশ করে সেটা হচ্ছে আর ভি। আমরা পরের সেন্টেন্সটা একটু খেয়াল করলে দেখি যে আমরা বুঝতে পারলাম যে একটা ডাইরেক্ট স্পিচে কী থাকে, একটা ডাইরেক্ট স্পিচে স্পিকার থাকে, লিসেনার থাকে, এবং যে ভার্বটা থাকে অর্থাৎ সেড টু, সেই সেড টু ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং যা বলে স্পিকার সম্পূর্ণটাই ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমার মধ্যে থাকে, এটাকে বলে রিপোর্টেড স্পিচ বা সংক্ষেপে আমরা আরএস বলবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরের সেন্টেন্সটাতে তোমাদেরকে বলে দিতে হবে না কোনটা রিপোর্টিং ভার্ব। তোমরা নিশ্চয়ই এতক্ষণের মধ্যে বুঝে গেছ যে সেই টু এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব, আর আই নো ইউ ওয়েল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আসো আমাদের আজকের যে মূল লক্ষ্য, কিভাবে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায় সেটা নিয়ে একটু দেখি। ঠিক এই দুইটা সেন্টেন্সই যখন পরে চেঞ্জ হয়ে গেল, সীমা টোল্ড মনি দ্যাট, সেড টুর পরিবর্তন হয়ে গেছে টোল্ড মনি দ্যাট, ইনভার্টেড কমার মধ্যে আর নাই, হার ব্রাদার রেড উইথ মি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে ছিল ইউর ব্রাদার, হয়ে গেল হার ব্রাদার, এখানে ছিল রিডস, হয়ে গেল রিড, এখানে মি হার। অর্থাৎ আমরা প্রথম থেকে মা আমাকে স্কুলে যাবে কিনা জিজ্ঞাসা করলেন, ওই বাক্য থেকে মা আমাকে বললেন স্কুলে যাবে কিনা, অর্থাৎ মা আমাকে জিজ্ঞাসা করলেন আমি স্কুলে যাব কিনা, সেই প্রসঙ্গ থেকে আজকে আমরা এদিকে এখন যে জায়গায় আসলাম সেখানেও দেখলাম শুধু বাংলায় না, ইংরেজিতেও অনেক পরিবর্তন ঘটছে। পরিবর্তন কোথায় হচ্ছে, ভার্বে, পরিবর্তন হচ্ছে পার্সনে, পরিবর্তন হচ্ছে টেন্সে। পরের সেন্টেন্সেও দেখে মনে টোল্ড রিপা দ্যাট শি নিউ হার ওয়েল, অর্থাৎ এখানে ভার্বের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হলে আমাদেরকে মূলত তিনটি পরিবর্তন করতে হবে। কয়টি পরিবর্তন করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু? তিনটি পরিবর্তন করতে হবে। একটি পরিবর্তনগুলো কি কি এখানে কিন্তু আমরা একটু দেখেছি। ওকে, পরিবর্তনগুলি হচ্ছে নাম্বার ওয়ান, you have to make three changes. There are only three changes that you have to make to convert direct to indirect speech. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে যেই পরিবর্তনটা করতে হবে সেই পরিবর্তনটা হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন। ওকে, টেন্সের পরিবর্তনটা কীভাবে হবে সেটা একটু আলোচনা করে নিই। যেমন হে said to me I know your brother. যেমন সে
হি সেড টু মি আই নো ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে চিনি। এখানে এই অংশটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে কোনটাকে চিহ্নিত করলাম? হি সেড। সেড এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, বাকিটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার টেন্সের পরিবর্তনটা কার হবে? রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন কার হয়? রিপোর্টেড স্পিচের। তাহলে 1 নাম্বার কাজ টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? টেন্সের RS এর পরিবর্তন। কিন্তু এই RS এর পরিবর্তনটা কখন হবে সেই জিনিসটা তোমাকে জানতে হবে। যদি রিপোর্টিং ভার্ব আরভি অর্থাৎ আমাদের এই সেড যদি পাস্ট টেন্সের হয়, আমি আবার বলছি, যদি ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। ওকে, কিভাবে পরিবর্তন হবে? আমাদেরকে ভালোভাবে ন্যারেশন বুঝতে হলে সবার আগে আমাদের টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আমরা জানি টেন্স কয় প্রকার। টেন্স মূলত 3 প্রকার। আমাদের রুলও পরিবর্তন হবে 3টা। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমরা আমার সাথে আঙ্গুল মিলিয়ে প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। আচ্ছা দেখি, আমাদের প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত। একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এমনভাবে পাস্ট টেন্সেও 4টাই টেন্স। একটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের হাতের আঙ্গুলগুলি ব্যবহার করে টেন্স শিখতে, এই যে টেন্সের পরিবর্তনটা শিখতে চেষ্টা করব। আগে আমরা একটু লিখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যা বলছিলাম, যদি থাকে আমার হাতে আঙ্গুল, ন্যারেশনের টেন্সে পরিবর্তন করতে হবে না, ভুল। যে কথা বলছিলাম যে যদি আমার হাতে 4টা আঙ্গুল আছে, আমি যেটাকে প্রেজেন্ট ধরে নিই, তাহলে এটা প্রেজেন্ট ডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এমনভাবে ডান হাতের আঙ্গুলগুলি দেখো, এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার হাত দুইটা মুষ্টিবদ্ধ করে নাও এবং আমার সাথে বলো, যদি প্রেজেন্ট ডিফিনিট হয় তখন ডান হাতের তর্জনী উঠে যাবে। যেমন যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, হবে কি পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট হলে কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বলতে পারি না, আমাদের হাতে যদি থাকে 4 আঙ্গুল, আমরা এই টেন্সটা বুঝতে হবে না, ভুল। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, এরকমভাবে চেঞ্জ করে। এইবার ধরে নেই আমার হাতের এই আঙ্গুলগুলি পাস্ট ইনডিফিনিটের ছিল। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হবে কোনটা? পাস্ট পারফেক্ট, মানে 1, 3। যদি পাস্ট ইনডিফিনিট হয়, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তুমি একের সাথে 3কে ধরে নেবা, অর্থাৎ পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি, যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং খুব ভালো করে এই যে টেন্সটা তোমাকে খুব ভালো করে রপ্ত করতে হবে, যেন তুমি ন্যারেশনটাকে পরিবর্তন করতে পারো। এগুলি ছাড়াও যে পরিবর্তনগুলি হয় সেগুলি আমি নিচে লিখছি, তোমরা একটু খাতায় লিপিবদ্ধ করো। যদি RS এ শ্যাল বা উল থাকে তাহলে উড বা শুড হবে। যদি ক্যান থাকে তাহলে কুড হবে। যদি মে থাকে তাহলে মাইট হবে। যদি মাস্ট থাকে
তাহলে হ্যাড টু হবে। যদি কাম থাকে তাহলে গো, হানিফ, তাহলে গো বসে। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে পরিবর্তনগুলি করব সেগুলো হচ্ছে আমরা একটু এগুলোর উদাহরণ দিয়ে একটু আলোচনা করি। একটু উদাহরণ দিই, আসো আমরা একটু বিভিন্ন উদাহরণের মাধ্যমে এগুলি একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কথা বলছিলাম, যদি আমরা মনে করি আমাদের হাতের আঙ্গুলগুলিকে যদি টেন্স মনে করি, তাহলে আমরা টেন্সের কথাটা অনেকটা মনে রাখতে পারবো। তোমাদেরকে কী বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসো আমরা তোমাদেরকে কয়েকটা উদাহরণের মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করি। আমরা কি বলেছিলাম মনে রাখতে হবে, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা যে কথা বলেছিলাম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে হি সেড টু মি, আমাদের এই অংশটাকে বলা হয় রিপিটিং ভার্ব, তোমাদের মনে আছে নিশ্চয়ই। পরের এই অংশটাকে আই নো ইউর ফাদার, এটাকে রিপিটেড স্পিচ বলা হয়। চলো আমরা একটু পরিবর্তনটা দেখি। হি সেড টু মি, হি সেড টু মি এর পরিবর্তে হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার দেখো আই নো ইউর ফাদার, আমি তোমার বাবাকে চিনি। এই যে এখানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশন ভালোভাবে বুঝতে গেলে তোমাদেরকে নিজে তোমাদের বই থেকে টেন্স ভালো করে রপ্ত করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তো দেখো আমরা পরিবর্তন করলে কি হয়, আই নো ইউর ফাদার, আইটা কে বলছে, বক্তা, হি নিউ ইউর মাই ফাদার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শুধুমাত্র টেন্সের পরিবর্তনটাকেই খেয়াল করব, আমরা অন্যান্য পার্সন এবং টাইম অ্যান্ড প্লেসের পরিবর্তনগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। চলে আসি আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে। বলেছিলাম যে এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল মিলবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস। হি সেড টু মি আই এম হেল্পিং মাই ফাদার, সো এটা পরিবর্তন করে কি হবে, হি টোল্ড মি দ্যাট। আমি আবারও বলছি, আমরা অন্যান্য বিষয়গুলি পরে আলোচনা করবো, আমরা এখন টেন্সের বিষয়টা আলোচনা করছি। হি অ্যাম হেল্পিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন এটাও হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ হেল্পিং হিজ ফাদার। ওকে, এরপর আমরা যে কথা বলেছিলাম সেটা হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ আর গাইডিং মি। সো আমরা যে কথা বলেছিলাম, যদি আমাদের এইটাও যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, লিখে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেখি হি সেড টু মি আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ইউর ফিল্ড, এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে, আমরা একটু উপরে লিখছি হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং ইন মাই ফিল্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা খেয়াল করলে দেখি টেন্সের পাশাপাশিও অন্যান্য কিছু পরিবর্তন হচ্ছে, যেমন পার্সনের পরিবর্তন হচ্ছে। আমরা শীঘ্রই তোমাদেরকে এগুলি নিয়ে আলোচনা করব। এখন চলো আমরা তাহলে একটা জিনিস কি বুঝে গেলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে যে কথা বলছিলাম, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে, তোমরা একটু মনোযোগ দাও। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি সেড টু মি, সে আমাকে বললেন আই স ইউর ফাদার, আমি তোমার বাবাকে দেখেছি। আই স ইউর
ফাদার। সো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো যে এখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পরিবর্তন করতে কি লিখতে হবে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মাই ফাদার। অর্থাৎ আমরা যে কথা বলছিলাম, যদি পাস্ট ইনডিফিনিট হয়, আমাদের হাতের আঙ্গুলে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে 1-3 পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। এবার যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হি সেড টু মি I was doing my homework. So dear students, listen. এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। কিভাবে হচ্ছে? সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরিবর্তন করতে হবে কীভাবে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ডুইং হিজ হোমওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখলাম কিভাবে পাস্ট ইনডেফিনিট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন করতে হয় না। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে টেন্সের নিয়মটা আলোচনা করে ফেললাম। আমরা বুঝতে পারলাম যে কিভাবে টেন্সগুলি পরিবর্তন হয়। এবার যদি ফিউচার টেন্সের কোনো বাক্য থাকে তাহলে যা ফিউচার টেন্সের কিছু থাকলে তোমাকে কী করতে হবে? শ্যাল বা উইলের পরিবর্তে উড বা শুড বসবে। যেমন আমরা লিখে দিচ্ছি আরেকবার, শ্যাল বা উইলের পরিবর্তে উড বা শুড বসে। যেমন এবারে ক্যানের পরিবর্তে ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু বসে। যেমন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আসলে এক্সাম্পল দ্বারা বুঝলে একটু ইজি হয়, যদিও আমি তোমাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়েছি, হে মনে রাখার টেকনিক দিয়েছি। হি সেড টু মি ইউ উইল গো দেয়ার। তাহলে এখানে আমরা শ্যাল বা উইলের ব্যবহারটা শিখছি। ডিয়ার স্টুডেন্ট, যে কথা বলছিলাম, যদি শ্যাল উইল হয় তাহলে পরিবর্তিত হয় উড বা শুড হবে, ক্যান পরিবর্তিত হয় উড, মে পরিবর্তিত হয় মাইট, মাস্ট পরিবর্তিত হয় হ্যাড টু। এছাড়াও তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মডেল আসতে পারে, সেগুলি প্রয়োজন অনুসারে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। সো লেটস সি সাম অফ দি চেঞ্জেস। হি সেড টু মি ইউ উইল গো দেয়ার। সে আমাকে বললো তুমি সেখানে যাবে। তাহলে পরিবর্তন করলে হি সেড টুর পরিবর্তে 1 নম্বর কাজ told me that you for second person, me I would go there, যে আমি সেখানে যাব। কনভার্ট কমা শেষ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা দেখি। এই যে হি সেড টু মি ইউ ক্যান গো দেয়ার। হি সেড টু মি ইউ ক্যান গো দেয়ার। তাহলে হি told me that I could go there। বা যদি সে বলে হি সেড টু মি ইউ মাস্ট গো দেয়ার, তাহলে পরিবর্তনিত হয়ে আমাদের কী হবে? হি সেড টু মি আই হ্যাড টু গো দেয়ার। যদি এ কথা বলে ইউ মে গো দেয়ার, তাহলে আই মাইট go there. Dear students, here are some of the examples of the tenses that we have made you clear. মানে আমরা এতক্ষণ তোমাদেরকে টেন্সের কিছু পরিবর্তন শিখিয়েছি। তো এখন আমরা যে কথা বলেছিলাম, ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে মূলত 3টি পরিবর্তন করতে হবে। আমরা 1 নম্বর পরিবর্তন অর্থাৎ টেন্সের পরিবর্তন এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। দ্বিতীয় যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন।
মানুষের জীবনেও পার্সনের ব্যক্তির প্রয়োজন হয়, সন্তান কখনো বাবা হয়, বাবা কোনো দিন সন্তান হতে পারে না, ব্যক্তি জীবনেও পার্সন ইজ ভেরি নেসেসারি। সো আসো পার্সন পরিবর্তন শুরু করার আগে আমরা জেনে নেই পার্সন কয় প্রকার। আমরা বাংলায় হয়তো পড়েছি পুরুষ বা পার্সন, 3 প্রকার পার্সন, আসলে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ যেটাকে ফার্স্ট পার্সন বলা হয়। ফার্স্ট পার্সন বলতে আমি এবং আমি জাতীয় সব কিছু, আই, মি, মাই, মাইন, আওয়ার, আস, উই, দিজ আর দ্য ফার্স্ট পার্সনস। ওকে, সেকেন্ড পার্সন। এবার আসি, ফার্স্ট পার্সন যদি আমি হই তাহলে সেকেন্ড পার্সন তুমি, আমি ফার্স্ট পার্সন আর তুমি সেকেন্ড পার্সন। তাহলে কি ইউ, ইউর, দাও, দাই, দাইন, বা ইউর সেলফ। এগুলো আসলে ওল্ড ইংলিশে ইউ, দাই, দো, দাই, দাইন ব্যবহার হতো। যেমন সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, অর্থাৎ তোমাকে জানো। সো ডিয়ার স্টুডেন্টস, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। তোমার আর আমার মাঝখানে যেই আসবে সে থার্ড পার্সন। তারপরে একটু উদাহরণগুলো দিয়ে দেখি। থার্ড পার্সন বলতে আমরা কি বুঝি? থার্ড পার্সন হে, সে, দে, করিম, মাসুদ, হেলাল, দিজ আর অল থার্ড পার্সন। ওকে, সো এখন আমরা এই পার্সনের কথাগুলি কেন বলছি? আমাদের ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে হলে আমাদের পার্সনের পরিবর্তন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে পরিবর্তনটা করতে হবে সেটা আমরা একটু বর্ণনা করছি। আর এসে যদি, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি, আমরা সংক্ষেপে আরএস দিয়ে প্রকাশ করছি, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তবে তা রিপোর্টিং ভার্বের, ইউ নো হোয়াট ইজ রিপোর্টিং ভার্ব, আমি বলেছি বারবার, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা স্পিকারকে বোঝায়। ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ ইউ গট মি? স্পিকারকে বোঝায়। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচে আমরা এটা লিখে দেখি, হে সেড টু মি আই নো মাই রেসপন্সিবিলিটিস, সে বলল যে আমি আমার রেসপন্সিবিলিটিসগুলি জানি। তাহলে দেখো আমরা পরিবর্তন করতে দেখি, আমরা বলেছিলাম হে সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? এই যে হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। বা এই বাক্যের ডাইরেক্ট স্পিচে একজন বক্তা থাকে, একজন শ্রোতা থাকে। এই ডাইরেক্ট স্পিচের বক্তা হচ্ছে হে, শ্রোতা হচ্ছে মি। আমরা বলতে পারি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হে, অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা যে কাজটা করতে হবে, আর এস এ যদি ফার্স্ট পার্সন, যদি আর এস এ মানে রিপোর্টিং স্পিচে ফার্স্ট পার্সন থাকলে, যদি থার্ড পার্সন থাকে, ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝায়। এখানে আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। এক, এটা কাকে ধরবে? স্পিকারকে, অর্থাৎ প্রথম সাবজেক্টকে ধরবে। তাহলে পরিবর্তন করে দেখি, হে সেড টু মি, সেড টু পরিবর্তিত হয় টোল্ড হলো, কমন ব্রেড কমা বসে দ্যাট বসবে। এবার পার্সনের পরিবর্তন আই কাকে বোঝাচ্ছে? বলেছি যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে স্পিকারকে বোঝায় হি। আই এখানে সাবজেক্ট রূপে বসেছে, তাই এখানে একটা হি বসবে। আই নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট উইল চেঞ্জ ইনটু পাস্ট ইনডিফিনিট টেন্স। হি নিউ, আবার মাই, অর্থাৎ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে এটা কাকে বোঝাবে? স্পিকারকে বোঝাবে। তাহলে আই কাকে নির্দেশ করছে? এখানে হিকে নির্দেশ করছে। তাহলে হি পরিবর্তিত হয়ে হিজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা তোমাদেরকে বলা অত্যন্ত প্রয়োজন। কিছু কিছু জিনিস সাবজেক্টে একরকম থাকে, অবজেক্টে একরকম থাকে, পসেসিভ একরকম থাকে। দেখে আমরা সাবজেক্টে একটা প্রনাউন একরকম থাকে, অবজেক্টে একরকম থাকে, পজিশনে যখন যায় তখন এটা আরেক রকম থাকে, আর ক্লাসের নমিনেটিভে। যেমন সাবজেক্টে হয় আই, অবজেক্টে মি, পজিশনে মাই। যেমন হে, হেম, হেজ, সে, হার, হার। এমনভাবে দে, দ্যাম, দেয়ার, এরকমভাবে পরিবর্তন হয়। তাহলে হি পরিবর্তিত হয়ে এখানে হে নিউ হেজ রেসপন্সিবিলিটিস। সো ডিয়ার স্টুডেন্টস, I hope that you are guiding me। যে আমরা যে কথা বলেছিলাম, বা এত কিছু না বলে আমরা যদি সরাসরি বলে এককে ধরবে, অর্থাৎ যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে হিকে ধরবে, হি এদিকে 1 নাম্বার।
ডিয়ার স্টুডেন্টস, এবার আসো সেকেন্ড পারসন থাকলে পরিবর্তিত হয়ে কি হয় সেটা নিয়ে আলোচনা করি। ডিয়ার স্টুডেন্টস, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে, আমি আবার লিখছি না, যদি সেকেন্ড পারসন থাকে অর্থাৎ ইউ জাতীয় শব্দ থাকে, তবে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বা লিসেনারকে বোঝায়। লিসেনারকে বোঝায়। যেমন হে said to me, you know your duty. যেমন সে আমাকে বললো তুমি তোমার কর্তব্যটা জানো। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের রিপোর্টিং স্পিচে ইউ একটা সেকেন্ড পারসন 2, ইউর একটা সেকেন্ড পারসন 2, এটা ধরবে কাকে? এর আগে এক ধরেছে, এককে 2 ধরবে কাকে? আমরা বলে যদি রিপোর্টিং স্পিচে সেকেন্ড পারসন থাকে তবে রিপোর্টিং ভার্বের লিসেনারকে বোঝায়। সে যদি বলে স্পিকার হয় তাহলে শোনে কে? মি, লিসেনার। এবার এই যে ভার্বটা হি সেড টু, এটার অবজেক্ট কে? অবজেক্ট টু মি। তাহলে আমরা যে কথা বলছিলাম যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে, তাহলে ইউ কাকে বোঝাচ্ছে? ইউ মিকে বোঝাচ্ছে। তাহলে পরিবর্তন করি, হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট ইউ, ইউ পরিবর্তিত হয়ে যাবে আই নো নিউ মাই ডিউটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড পারসন ইউ মিকে কেন্দ্র করে একবার আই হয়ে গেল, একবার মাই হয়ে গেল। কিভাবে এই পরিবর্তনগুলি হওয়ার জন্য তোমরা সাবজেক্ট অফ দ্য পজিশনকে খেয়াল করলেই চলবে। দ্বিতীয় কথা, আমাদের অবজেক্ট আছে কয়টা? 3টা। আমাদের পারসন আছে 3টা। তাহলে আর এস এ রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে, THIRD থার্ড পারসন থাকে, তবে তার রিপোর্টিং ভার্বের আগে একের ধরছে, একে একেও ধরছে, 2 ধরছে, 3 তো আর নাই। 3 কারে পাবে? কারে ধরবে? ঠিক না? তাহলে আর এস এ রিপোর্টেড ও রিপোর্টিং স্পিচে থার্ড পারসন থাকে, তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সাবজেক্ট বা অবজেক্ট, তবে তা এত কথা বললে লাভ নাই। রিপোর্টিং স্পিচে থার্ড পারসন থাকে তবে তা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। ডিয়ার স্টুডেন্টস, আমেরিকান নির্বাচনে বারাক ওবামা বলেছিল লেটস চেঞ্জ, অ্যান্ড হেয়ার টু মেক ডাইরেক্ট টু ইনডাইরেক্ট উই হ্যাভ টু মেক 3 চেঞ্জেস, অ্যান্ড উই হ্যাভ ডিসকাসড অনলি 2 চেঞ্জেস, টেন্স অ্যান্ড পারসন। পারসনের আবার 3টা পরিবর্তন। যদি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকে তবে স্পিকারকে বোঝায়, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে বা লিসেনারকে বোঝায়, থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ না। আমরা 3 ভাই। সো লোকজন বলতো আমার বাবারে আপনার তো 3 ফোলা। আমরাও বলতাম এই কথা কখনো যাবে না বলা, আমার বাবার 3 ফোলা, বা এক লোকের 3 ফোলা, এ কথা যাবে না ভোলা। অনেকেই এই যে সন্তান বা ছেলে ইংরেজি, আমি বোর্ডে লিখছি, তোমরা একটু খেয়াল করে দেখো, SON উচ্চারণ তোমরা কি করো? অনেকেই মনে মনে উচ্চারণ করছে সন, কিন্তু উচ্চারণটা হবে সান। অর্থাৎ এক লোকের 3 পোলা, এই কথা যাবে না ভোলা। তাহলে বড় পোলা হলো ফার্স্ট পি। আমি পোলা বলছি এই কারণে পার্সন বোঝানোর জন্য। তাহলে ফার্স্ট পি হচ্ছে বড় ছেলে, কাকে বোঝায়? সাবজেক্টকে বোঝায়। সেকেন্ড পি, সেকেন্ড পারসন অবজেক্টকে বোঝায়। আর বাপের 3 নাম্বারটা একটু গাউরে হয়। থার্ড পারসন নো চেঞ্জ, উনি কোনো পরিবর্তনই হবেন না, যেমন আছে তেমনই থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদেরকে তাহলে টেন্সের পরবর্তী অংশ পার্সনের ক্ষেত্রে এসে তোমাদেরকে বোঝাতে, আশা করি বোঝাতে পেরেছি। যদি রিপিটিং স্পিচে ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট বা স্পিকারকে, সেকেন্ড পারসন হলে অবজেক্ট বা লিসেনারকে, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আর একটু ইজি করার জন্য আমি তোমাদেরকে এখানে S1 সান একটা উদাহরণ দিয়েছি। যদি ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট এবং থার্ড পারসন নো চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেই 2টা বিষয় নিয়ে আলোচনা করছি, একটা ছিল টেন্সের পরিবর্তন এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। আমরা তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে মূলত তোমাকে 3টি পরিবর্তন করতে হবে। একটি হচ্ছে টেন্স, দ্বিতীয় পার্সন, এবং তৃতীয় যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা হচ্ছে চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস। সো লুক এট হিয়ার, যদি ডাইরেক্ট ন্যারেশনে নাও থাকে তখন এটা পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে দেন বা অ্যাট দ্যাট টাইম হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে, টু নাইট দ্যাট নাইট, অথবা লাস্ট নাইট।
টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট অথবা দ্য নাইট বিফোর, দিস উইক দ্যাট উইক, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ, দিস দ্যাট, অ্যাগো বিফোর, কাম গো, হিয়ার দেয়ার, হিদার দিদার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটা নিয়ম অনুসরণ করে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। এখন আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হয়, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের মাধ্যমে তোমাদেরকে কয়েকটা অনুশীলনী দিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করব। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা লিখি রুলস অফ চেঞ্জিং ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে স্পিচ পরিবর্তনের নিয়ম। নাম্বার 1, look at here. He said to me, I do not go there usually. আমি সাধারণত সেখানে যাই না। 1 নাম্বার যে পরিবর্তনটা, এটা হচ্ছে তোমাকে যে জিনিসটা করতে হবে, সেড টুর পরিবর্তে, সেড টু এর পরিবর্তে অবজেক্ট থাকলে, অবজেক্ট বা লিসেনার থাকলে টোল্ড বসে অথবা সেড ই বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নাম্বার পরিবর্তন হচ্ছে কি, হি সেড টুকে পরিবর্তন করতে হবে। তাহলে লিখে হি সেড টুর পরিবর্তে কি, যেহেতু অবজেক্ট আছে টোল্ড মি। 2 নাম্বার পরিবর্তন, কমা ও ইনভার্টেড কমা, কমা ও ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। যেমন হি টোল্ড মি, কনভার্টেড কমা গুলো দ্যাট আই ডো নট গো দেয়ার ইউজুয়ালি। তারপর কি করতে হবে, আমাদেরকে বিভিন্ন নিয়ম অনুযায়ী পারসন, টেন্স এবং টাইম, প্লেস পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যদি পারসন, টেন্স, টাইম ও প্লেস পরিবর্তন করি, এখানে আই আমরা দেখেছি ফার্স্ট পারসন হলে হিকে বোঝাবে। তখন এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে হচ্ছে হি বসবে। ডো নট হয়ে গেল ডিড নট গো দেয়ার, ডিড নট গো দেয়ার ইউজুয়ালি, সে সাধারণত সেখানে যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে তোমরা এইগুলি অনুসরণ করে, আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিচ্ছি যেগুলি তোমরা পরিবর্তন করতে পারবে, এবং এক্সারসাইজের মাধ্যমে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, সো আই হোপ ইউ আর গেটিং রেডি টু টেক সাম এক্সারসাইজেস সো দ্যাট ইউ ক্যান সলভ দ্যাম অ্যাট ইউর ওন অ্যান্ড হ্যাভ ইউর ওন কনফিডেন্স gained up to sit for the JSC examination. Okay, assertive sentence এর exercise on speech। তোমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিতে হবে। নাম্বার 1, he said to me I was eating rice. Number 2, Alam said to Shubha, I did not go to school yesterday. আমি গতকাল স্কুলে যাইনি। Number 3, Ranu said, I have completed my
হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। নাম্বার 4, I said to him, I bought this book from রাজগঞ্জ, আমি রাজগঞ্জ থেকে এই বইটা কিনেছি। নাম্বার 5, he said to me, ice floats on water. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কথা বলছিলাম, আমরা ন্যারেশনের মূলত 3টা পরিবর্তন করে এই চেঞ্জগুলি চেঞ্জ করতে পারবো। তোমরা এটা বাসায় চেষ্টা করবে, এই যেই বিষয়গুলি পড়েছে বিষয়গুলোর উপর আলোকপাত করে এই পরিবর্তনগুলি করার চেষ্টা করবে। আমরা আশা করছি তোমরা সকলেই মনোযোগের মাধ্যমে এই ভিডিওটা, এই ক্লাসটা অনুসরণ করেছো এবং টেন্স স্পিচকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হয় তা শিখতে পেরেছো। সো আজকের if you think that my class was enough for making you understand the rules of speech, I think my efforts will be successful. Thank you all.